আছে যে রিসেন্টলি আইএলটিএস ব্যান্ড 8 পেয়েছে, খুবই হাই লেভেল স্পিকার পেয়েছে। এরকম অনেক ছিল যে আমার সাথে খুবই ফ্লুয়েন্ট স্পিক করতেছে এবং আমার তখন স্পিকিং এর অবস্থা অত ভালো না। 7 চলে এসেছে শুধু রাইটিংই। তো তখন মানুষ আবার বলতো যে আপনি এত হাই লেভেল স্পিকার কিভাবে হয়েছে। তো এমন কিছু পয়েন্টস আছে যেটা অ্যাকচুয়ালি যদি আপনি টাচ করেন তাহলে 5 চলে আসবে অটোমেটিক। একটা ম্যাজিকই ছিল। 8.5 এটা খুবই হায়ার লেভেল স্কোর। সো এইটা কিভাবে পসিবল হয়ে গেল? স্যার এমন লেভেলের ম্যাটেরিয়ালস ইউজ করতো যেটা আসলে খুবই কঠিন। অনেকে আবার লো লেভেল স্পিকার পেলে একটা বিরক্তিবোধ ফিল, যেটা আমি অ্যাপ্লাই করছি এন্ড অবভিয়াসলি ভাবে 7টা চলে আসে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হোসেন মোহাম্মদ বলছি আইএলটিএস ইকোসিস্টেম থেকে। আজকে আমাদের মাঝে একজন স্টুডেন্ট আছে যে রিসেন্টলি আইএলটিএস ব্যান্ড 8 পেয়েছে। তো আমরা আজকে তার মুখ থেকে শুনবো তার আইএলটিএস জার্নিটা কিভাবে শুরু হয় এবং এখন পর্যন্ত সে কি কি স্ট্রাগল করেছে এই ব্যাপারগুলো। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সামিউল ইসলাম সিফাত এবং আমি বর্তমানে মোনাশ ইউনিভার্সিটি অফ অস্ট্রেলিয়াতে এনরোলড আছি। ফার্স্ট ইয়ারটা আমি আর কি বাংলাদেশে করি, তারপর সেকেন্ড ইয়ারের জন্য এখন ভিসা অ্যাপ্লিকেশনের থ্রুতেই আমার আইএলটিএসটা দিতে হয়। অনেক অর্গানাইজেশনে ঘুরছি, বাট দেখা গেছে যে ক্লাসটা স্যাটিসফ্যাক্টরি ছিল না, বা আমি যে এক্সপেক্ট করতেছিলাম বা আমার যে টার্গেট স্কোর সেই লেভেলের ম্যাটেরিয়ালস বা সেই লেভেলের ক্লাস লেকচারগুলো আমার মন মতো হচ্ছিল না। এরকম অনেক কিছু করতে করতে লাস্ট অফ অল এইচএসসির পর আমি আইএলটিএস ইকোসিস্টেমে জয়েন করি, একটা ফ্রি ক্লাস করি এবং আরও বিভিন্ন জায়গায় আমি ফ্রি ক্লাস করি। বাট এখানে ফ্রি ক্লাসটা আমার একটু ডিফারেন্ট মনে হয়, এখানে প্রো ব্যাচটাতে স্পেশালি। এবং এখানে একটা জিনিস যেটা আমার স্পেশালি ভালো লাগে সেটা হচ্ছে যে এখানে খুবই এক্সট্রা লেভেলের প্র্যাকটিস করানো হয়। যতটুকু লেকচার দেওয়া হয় তার সাথে বেশি প্র্যাকটিসে ফোকাস করা হয়। আমি রিডিংয়ে আর রাইটিংয়ে হালকা বেশি স্ট্রাগল করছিলাম। তো রাইটিংয়ে মোটামুটি ফার্স্টে আমার 5.5 6 এরকম আসতো, বাট ওইটা নিয়ে স্ট্রাগল করতে করতে প্র্যাকটিস করতে করতে মাসুদুল হাসান স্যার এখানে যে ইনচার্জ আছেন উনি আমাকে ভালো একটা সাপোর্ট দিয়েছে। দেখা গেছে আমি প্র্যাকটিস করেছি 3-4টা করে প্রতিদিন, উনি একটা ফিক্সড টাইম আমাকে দিয়েছে। তো এরকম করতে করতে মোটামুটি আলহামদুলিল্লাহ 7 চলে এসেছে শুধু রাইটিংই। তারপর রিডিংয়ে হালকা স্ট্রাগল করছিলাম, ইনিশিয়ালি 5.5 এর মতন আসতো, পরে ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে আলহামদুলিল্লাহ 8-এ চলে এসেছিল। লিসেনিং 8.5 আসলো, রিডিং এ 7.5, রাইটিং এ 7, স্পিকিং 8 আসলো। স্পিকিংটা খুবই ভালো হয়েছে, এটা না বললেই না। সেটা হচ্ছে স্যার একটা অ্যারেঞ্জমেন্ট করে রাতের বেলা একটা স্পিকিং প্র্যাকটিসের প্রতিদিন মেবি সপ্তাহে 3 দিন করে। তো ওটার মধ্যে দেখা যায় যে বিভিন্ন লেভেলের স্পিকার থাকে, স্যার এক এক দিন এক একজনের সাথে আমাকে পেয়ার করে দিত। তো এটার মধ্যে যেটা লাভ হইতো যে অনেকে আবার লো লেভেল স্পিকার পেলে একটা বিরক্তিবোধ ফিল করে, বাট আমি কি করতাম, লো লেভেল স্পিকার কি ধরনের ভুল করে সেটা নোট করতাম, নোট করে সেটা আবার যাচাই করতাম যে আমার মধ্যে সেটা আছে কিনা। আচ্ছা আচ্ছা। আবার দেখা যেত যে যখন খুবই হাই লেভেল স্পিকার পেয়েছে, এরকম অনেক ছিল যে আমার সাথে খুবই ফ্লুয়েন্ট স্পিক করতেছে এবং আমার তখন স্পিকিং এর অবস্থা অত ভালো না। তাদেরটা আমি আবার গ্র্যাব করতাম যে তারা কিভাবে স্পিক করতেছে, তারা ভোকাবুলারি স্টাইলটা কিভাবে অ্যাসেন্টে ইউজ করতেছে। তো সেটা দেখতে দেখতে একসময় দেখা গেলো যে আমার মধ্যেও প্র্যাকটিস করতে করতে ফ্লুয়েন্সিটা চলে আসছে। তো তখন মানুষ আবার বলতো যে আপনি এত হাই লেভেল স্পিকার কিভাবে হয়েছে। তো দেখা গেছে আমি তখন বলতাম যে না, আমার এই গ্রুপে প্র্যাকটিস করতে করতে প্রায় 1 মাস লাগছে, তখন আমার একটা লেভেলে চলে আসছে। স্যারের সাথে যখন ফার্স্ট মক টেস্ট দিয়ে আমার লেভেল ছিল 6.5, তারপরে যখন দেওয়া শুরু করলাম তখন স্যার বললো যে অ্যাটলিস্ট 8 or 8.5, এবং মোটামুটি এক্সামে 8 চলে আসছে। সো ইটস অ্যাকচুয়ালি রিয়েল। তো আপনি তো আমাদের এখানে মক টেস্ট গুলো দিয়েছেন। হ্যাঁ, তো মক টেস্ট গুলো কেমন লেগেছে? কোর্সের সাথে যেগুলো আমরা দিচ্ছি সেগুলা, বা হচ্ছে যেগুলো পারচেস করে তারপর দিয়েছে সেগুলো সব মিলে কেমন লাগে? আমার কোর্সের গুলাই ভালো লাগছিল। যেমন ফ্রাইডে এন্ড স্যাটারডে আমি 2 লেভেলের মক টেস্ট দিয়েছি। আমারটা যেহেতু কম্পিউটার ডেলিভার্ড ছিল, রিয়েল এক্সাম এনভায়রনমেন্টে আমি যেরকম ফেস করেছি ঠিক সেরকমই ফেস করছি, এবং টাইম ম্যানেজমেন্ট খুব ইউজ করেছি। কিভাবে দেখা গেছে মাঝে মধ্যে যখন কোয়েশ্চেন সলভ করতে গিয়ে টাইম আউট হয়ে যেত, সেটাকে আবার ফোকাস করে পরের যখন আবার মক টেস্ট দিছে আবার সেটাকে ফোকাস করছি। আবার দেখা গেছে আমাকে এক্সাম রিলেটেড আমার এক্সামের স্কোর অনুযায়ী আবার ফিডব্যাক দেওয়া হতো প্রত্যেক মক টেস্টে, সেটা আমি নোট ডাউন করতাম, সেটাকে আবার ইউটিলাইজ করতাম, নেক্সট মক টেস্ট আরও ভালো আসতো। এরকম করতে করতে আলহামদুলিল্লাহ একটা ভালো পজিশনে চলে আসছে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে সিফাত, আমরা আপনার মুখে আপনার পুরো জার্নি শুনলাম। আমি এখন স্পেসিফিক কিছু কোশ্চেন করবো আপনাকে। আপনি তো রিডিং মডিউলে খুব একটা ডিফিকাল্টি ফেস করেছেন আমরা যতটুকু জানি, তো আপনি এই ডিফিকাল্টিটা কিভাবে ওভারকাম করলেন? এখানে আসার পরে আমি 2টা কোর্স পেয়েছিলাম, একটা মেবি নর্মাল লেভেলের কোর্স আর একটা ছিল প্রো ব্যাচদের জন্য। তো প্রো ব্যাচের ক্লাসটা আমি করছি এবং ওই নর্মাল লেভেলের ক্লাসটাও করছি। তো ডিফারেন্সটা এরকম ছিল যে নর্মাল লেভেলে স্যার অ্যাকচুয়ালি বাংলায় মাঝে মধ্যে কথা বলতো, আবার ইংলিশেও কথা বলতো, বাট প্রো ব্যাচটাতে দেখা গেছে যে উনি কন্টিনিউয়াসলি ইংলিশে একটা কথা বলতেছে। তো ওইটা আমার কাছে একটা ভালো লাগছে, উনি যখন কথা বলতো আমি নিউ ওয়ার্ডস জানতে পারতাম, ওইটা একটা ইম্প্যাক্ট ফেলতো।
সেই সঙ্গে প্রো বেসটা অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে যে এমনভাবে ডিজাইন করা যে ওখানে সব ম্যাটেরিয়ালস একটু হাই লেভেল ইউজারদের জন্য। যেমন আমাকে কিছু বই দেওয়া হয়েছিল, বেশিরভাগ বই ছিল দেখা গেছে 6.5 to 7 রেঞ্জ অর ইভেন 8 রেঞ্জে, মানে ওই টার্গেট স্কোর নিয়ে সব কিছু পড়ানো হতো। আর আমার স্পেশালি ট্রু ফলস নট গিভেন একটু প্রবলেম হতো। তো স্যারের ক্লাসগুলো এমন ছিল যে কিছু ছিল টপিক বেসড, মানে এমসিকিউ নিয়ে এমসিকিউ শুধু করাইতো একদিন, আবার ট্রু ফলস যেদিন ছিল শুধু ট্রু ফলস নিয়ে যত কঠিন যাওয়া যায় শুরুর থেকে একটু স্টার্টিং এ ইজি, আস্তে আস্তে কঠিন গেছে। তো দেখা গেছে যখন কঠিন আমি পারি নাই, স্যারকে আবার বলছি, স্যার আবার এক্সট্রা কিছু ম্যাটেরিয়ালস আমাকে প্রোভাইড করছে যেটা প্র্যাকটিস করেন, ওইটার থেকে কি হয় আমাকে তারপর ফিডব্যাক জানান। আমি ওইভাবে প্র্যাকটিস করতে করতে আসলে তারপর ট্রু ফলসটা আমার একটু হাতের মুঠে আসছে। তার আগ পর্যন্ত দেখা গেছে ট্রু ফলস আমার বেশিরভাগ সময় খুবই মানে খারাপ অবস্থা। আচ্ছা, ওকে সিফাত, আমরা রিডিং এর ব্যাপারটা তো জানতে পারলাম। আমি যতটুকু আপনি বললেন আপনি রাইটিং এ 7 পেয়েছেন, তো 7 আপনার প্রথম দিকে কি অবস্থা ছিল, 7 কিভাবে আসলো আর কি? প্রথম দিকে অ্যাকচুয়ালি আমার খুবই বাজে অবস্থায় ছিল বলতে গেলে। 5 মানে এমন কিছু ক্রাইটেরিয়া আছে, স্যারের ক্লাস করলে অনেক সময় বোঝা যায় যে উনি ব্যান্ড স্কোর ধরেই পড়ে। তো ব্যান্ড স্কোরে দেখা যায়, তো ব্যান্ড স্কোরে এমন কিছু পয়েন্টস আছে যেটা অ্যাকচুয়ালি যদি আপনি টাচ করেন তাহলে 5 চলে আসবে অটোমেটিক। তো আমার ওই সব টাচ আমি করতাম, দেখা যেত অটোমেটিক 5 চলে আসতো। তো এটা নিয়ে একটুখানি আমি খুবই টেনসড হয়ে গেছিলাম একটা পর্যায়ে। তো পরে স্যার আমাকে পার্সোনালি একটা ফিডব্যাক দিছিল, এটা অবভিয়াসলি স্যারের কাছে বললে স্যার দিবেই। অ্যান্ড সেটা করতে গিয়ে দেখা গেলো যে আমি একটা রাইটিং করলাম, স্যারকে জমা দিছিলাম। তো ওটা যখন 5 আসছে, স্যার আমাকে স্পেসিফিক ফিডব্যাক দিয়ে ভুলগুলো ধরাই দিছে। তো এটা একটা টাইপের একটা ম্যাজিকই ছিল যে লেটার প্রোগ্রেসে খুবই ভালো একটা ইম্প্যাক্ট ফেলছিল। তো আমাকে যখন ফিডব্যাকগুলো দেওয়া হতো আমি সেগুলো আবার দেখতাম। তো স্যার বলতো যে আপনি নতুন কোনো রাইটিং করেন না, আপনি যে রাইটিংটা করেন সেটাতে যেসব ভুল হয়েছিল, যেমন ফার্স্টে আমি প্যারাগ্রাফ আকারে শুধু সব লিখে যেতাম, কোনো রুলস মানতাম না, কিছু মানতাম না, বা ব্যান্ড ডেসক্রিপ্টরও যে ছিল ওটা খুব একটা মাথায় ঢুকতো না। তো পরে যখন প্র্যাকটিস করতে গেলাম, তখন যখন ওই ফিডব্যাকটা পেলাম, আমি নেক্সট রাইটিংয়ে আবার রিরাইট করলাম সেম জিনিসটাই, রিরাইট করে আবারও কিছু ভুল ধরা পড়লো, সেটা আবার স্যার আমাকে ধরা দিল। এরকম করতে করতে দেখা গেছে কোনো রাইটিং আমার একই জিনিসটাই 3-4 বার লিখতে হয়েছে, কিন্তু ইমপ্রুভমেন্ট এমন হয়েছিল যে আমি বুঝতে পারতেছি যে আমার কি প্রবলেম ছিল এবং আমি সেটাই কীভাবে ওভারকাম করবো। তো করতে করতে একটা পর্যায়ে প্রত্যেকটা রাইটিংয়ে আমার একটা স্ট্রাকচার চলে আসছিল যেটা অ্যাকচুয়ালি আইএলটিএস মানে প্রেফার করে। তো আমার মনে হয়েছে আমি সেই জিনিসটা এক্সামে করে আসছি আপনি বলতে কনফিডেন্টলি। যাচ্ছেন যে আপনি রিরাইট করতে করতে এমন একটা পর্যায়ে গেছেন যে আপনি এখন যেটাই লিখতেছেন হ্যাঁ, টপ একটা- পিকের লেভেলে যে লেখাগুলো আপনি হ্যাঁ। ওগুলো লিখতে পারছেন। হয়তো বা খুবই হাই স্ট্যান্ডার্ডে যাচ্ছে না, তবে হ্যাঁ 7 যেহেতু পেয়েছি ওই লেভেলেই চলে আসছিল। মানে আইএলটিএস ব্যান্ড ডেসক্রিপ্টর যেটা চায় স্যার ঠিক সেভাবে পড়ে, সেভাবেই লিখতে বলে। তো প্রথমে যদি নাও বুঝি ফিডব্যাক দিতে দিতে একটা সময় আমারও স্ট্রাকচার চলে আসে, যেটা আমি অ্যাপ্লাই করছি, এন্ড অবভিয়াসলি ওইভাবেই 7টা চলে আসছে। ওকে, তো সিফাত আর একটা লাস্ট কোশ্চেন আপনার জন্য। আপনি তো লিসেনিং এ 8.5, মানে 8.5 এটা খুবই হায়ার লেভেল স্কোর। সো এইটা কিভাবে পসিবল হলো? এটা অ্যাকচুয়ালি কিছুটা প্র্যাকটিস প্লাস স্যারের লেকচার সব মিলেই হয়েছে। স্যার লিসেনিং এতটাই কঠিন দিত যে মাঝে মধ্যে ফার্স্টের দিকে আমার খুবই মিস হতো। তো তখন দেখা গেছে এটা 7-এর মতন মোটামুটি স্কোর আসতো, বাট বেশি ভালো আসতো না। পরে তার কারণটা স্যারের কাছে জানতে চাইলে স্যার বললো যে স্যার এমন লেভেলের ম্যাটেরিয়ালস ইউজ করতো যেটা আসলে খুবই কঠিন। যেমন স্যার কিছু ক্যামব্রিজের বই ইউজ করতো, সেটা খুবই কঠিন ছিল। মানে ওগুলার লিসেনিং গুলা এতটাই মানে দেখা যেত মনে হয়তো ফাস্টার বলতেছে, বাট অ্যাকচুয়ালি তার ন্যাচারাল টোনেই বলতেছে। আচ্ছা, কিন্তু এটা এক্সামেও হয় অ্যাকচুয়ালি। কিছু কান্ট্রিজ আছে যেটা প্র্যাকটিস করতে করতে আমি বুঝছি যে তারা একটু ফাস্টারই বলে। তো সেটা ধরতে গেলে আমাকে একটু কঠিন লেভেলে প্র্যাকটিস করতে হতো, যেটা স্যার করাইতো। তখন সেটা নিয়ে ইউজ টু হইতে হইতে একটা পর্যায়ে এমন চলে আসছিল যে কঠিন হইলেও মোটামুটি আমার 8.5 আসতেছে, বাট যেটা ক্যামব্রিজ ম্যাটেরিয়ালসে নর্মালি যে আইএলটিএস 1 to 20 বইগুলো আছে সেটা দিলে নর্মালি 9 চলে আসতেছে। প্র্যাকটিস করাছে এতটাই কঠিন ছিল যে আমার আইএলটিএস এর এক্সামে আসলে খুব একটা মানে কঠিন মনে হয়নি, খুবই মনে হয় না নর্মালি যে আমি খুব মানে খুব ইজি লাগছে। লিসেনিং যখন দিছে আমি খুবই স্ট্রেস ফ্রি নর্মালি দিয়ে গেছি। রিডিং এ হালকা একটু পেইন লাগছিল রিডিং প্যাসেজ 3-তে, বাট নর্মালি লিসেনিং এ কোনো পেইনই লাগেনি। আচ্ছা সিফাত, এটা কোশ্চেন না, জাস্ট হচ্ছে আমাদের যারা অডিয়েন্স আছে বা যারা সামনে আমাদের এখানে আসতে যাচ্ছে তাদের জন্য ক্ল্যারিফাই করার জন্য আমি একটা কোশ্চেন করতেছি। সেটা হচ্ছে আপনি কি আমাদের এখানে এসে সরাসরি অ্যাডভান্সে ভর্তি হয়ে গেছেন বা অ্যাডমিশন নিয়ে নিয়েছেন? মানে প্রসেসটা কি ছিল, অ্যাডভান্স ব্যাচে যাওয়ার প্রসেসটা কি ছিল? আসলে এখানে আসার পরে ফার্স্টে আমাকে টেস্ট নিছিল। সো টেস্টের মধ্যে কিছু কোয়েশ্চেন্স থাকে যেটা এটা কি লেভেল টেস্ট বলে এরকম হ্যাঁ কিছু? কিরকম এরকমই কিছু একটা বলতো, মেবি লেভেল টেস্ট, বা অ্যাকচুয়ালি আমি কোন ব্যাচের জন্য পারফেক্ট সেটা জানার জন্য আমাকে একটা টেস্ট নেওয়া হয়তো, যেটা স্যার অ্যাকচুয়ালি কন্ডাক্ট করলো। পরে আমি কিছু কোয়েশ্চেন্স পেয়েছিলাম ইংলিশ রিলেটেডই, কিছু ছিল নর্মাল, বেসিক, অ্যাডভান্স। তো ওটা অ্যান্সার করার পর মেবি আমার 20-তে 13 বা সামথিং এসেছিল, মানে খুবই কমই মোটামুটি বলতে গেলে। তো স্যার সাজেস্ট করছিল যে আপনি প্রোতে না গিয়ে নর্মাল ব্যাচে যান,
আমার ইংলিশ নিয়ে একটা মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল এবং আমি স্যার যখন ইংলিশে কথা বলতো খুব একটা অসুবিধা হতো না। ওকে, তখন আমি প্রো ব্যাচের জন্য ডিসাইড করি, বাট অ্যাকচুয়ালি লেভেল টেস্ট অনুযায়ী এখানে খুব সম্ভবত ব্যাচ অ্যাকচুয়ালি ডিসাইড করা হয়। তো ওভাবেই উনি যেটা মনে করে সেই ব্যাচ অনুযায়ী যদি কেউ ফোকাস করে এবং পড়াশোনা করে, আই গেস উনি তার টার্গেটস করে ইজিলি পেতে পারবেন। ওকে, থ্যাংক ইউ সিফাত, আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এত কিছু ইনফরমেশন আমাদের আপকামিং যারা স্টুডেন্ট আছে তাদেরকে দেওয়ার জন্য। যারা আইএলটিএস করতে চাচ্ছে বা প্রিপারেশন নিতে চাচ্ছে তাদের জন্য আপনি কি বলতে চান? তো এখানে আসার পিছনে খুব একটা বড় কারণই আছে অবশ্যই, সেটা আমি বলার চেয়ে মানুষ নিজে ফেস করলে আরো ভালো বুঝতে পারবে। তো যারা অ্যাকচুয়ালি আইএলটিএস এর প্রিপারেশন নিতে চায়, বিভিন্ন অর্গানাইজেশন আছে তারা ফ্রি ক্লাস দিয়ে থাকে। তো ফ্রি ক্লাস করতে করতে আপনি এখানে একটা ফ্রি ক্লাস করে দেখতে পারেন, আমার মনে হয় আপনি নিজেই ডিফারেন্সটা বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি আমিও সেভাবেই ডিসাইড করেছি এবং আমার মনে হয়েছে আমার ডিসিশনটা পারফেক্ট ছিল। সো অবভিয়াসলি আইএলটিএস ইকোসিস্টেম বেস্ট ইনস্টিটিউশন ফর আইএলটিএস প্রিপারেশন। কেউ যদি অবভিয়াসলি একটা ফ্রি ক্লাস করে নিজেই বুঝবেন, নিজে যদি এখান থেকে প্রিপারেশন নেন, অবভিয়াসলি আপনার টার্গেট স্কোর খুব ইজিলি অ্যাচিভ করতে পারবেন। থ্যাংক ইউ সিফাত। থ্যাংক ইউ। তো আজকের মতো এখানেই শেষ করছি, অবশ্যই সামনে আবার দেখা হবে আরো কোনো নতুন অতিথির সাথে নিয়ে।